তুবড়ি, আমি বুঝতে পারছি তুমি যেটা বলছো সেটা একদমই সত্যি নয়। তোমাকে আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি তুবড়ি, তুমি কি সত্যিটা বলবে, হ্যাঁ কি না? আমার যেটা বলার আমি সেটা বলে দিয়েছি। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। তোমার যেটা বলার তুমি সেটা বলে দিয়েছো। এবার আমার বলার পালা। আমার মতো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে তুবড়ি সত্যিটা বলছে না। আমার মনে হয় ও এ বাড়ির কাউকে বাঁচানোর চেষ্টা করছে, আই মিন কাউকে প্রোটেক্ট করার চেষ্টা করছে। বৌদি চুপ, একেবারে চুপ করে থাকো। স্যার, আপনার কেন মনে হচ্ছে যে তুবড়ি কাউকে আড়াল করতে চাইছে? আর তাকেই বা আড়াল করবেও? সেটা এই মুহূর্তে বলতে পারবো না, তবে একজন সদ্য বিবাহিতা মেয়ে, অন্তত তুবড়ির মতন একজন মেয়ে, এই একটা কারণেই মিথ্যা কথা বলতে পারে। স্যার প্লিজ, আপনি কি বলতে চাইছেন? কেন অকারণে আমার পরিবারের দিকে কালি চেটাচ্ছেন? বোকার মতো কথা বলো না তুবড়ি। তোমার পরিবারে কালি ছিটি আমার লাভটা কি? স্যার, এই পরিবার থেকে আপনার মেয়েকে অপমান করা হয়েছে। হয়তো সেই রাগেই আমি রাগ মেটাচ্ছি? তুমি এটা আমায় বলতে পারলে? সেই কথা যদি সত্যি না হয় তাহলে প্লিজ চলে যান। দেখুন, একটা কথা বলি, আপনি নিশার বাবা, তো আপনি আমাদের বাড়িতে আসার পর এরকম একটা ঘটনা ঘটা একেবারেই কাম্য নয়। আমি জানি, আই এম সো সরি, কিন্তু কি করা যাবে বলুন? মানে যা হয়ে গেছে তা তো গেছে, ওই আর কি, ভাগ্য বলে মেনে নেওয়া ছাড়া আর কিছু নেই। আর আপনি জানেন বোধহয়, নিশা কিন্তু এ বাড়িতে খুব যত্ন আত্মীতে আছে, মানে আমরা ওকে খুবই আদর যত্ন করে রাখি। ইনফ্যাক্ট আমার অফিসে নিশাকে একটা চাকরিও দিয়েছি। তো প্লিজ কিছু মনে করবেন না, যা হওয়ার হয়ে গেছে। আমি তো এখানে দেখে বুঝতেই পারছি না তুবড়ির জামাইবাবুকে। তাহলে কি করবো এখন আমি? তুবড়ির জামাইবাবুর নাম কি বলেছিল দিদি? সামথিং উইথ শুভ, 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 না রাইট, শুভ্রদীপ, শুভ্রদীপ মুখার্জি, কারেক্ট। বাইরে যারা ইন্টারভিউ দিতে এসেছেন তাদের হাতে মিস্টার শুভ্রদীপ মুখার্জিকে প্লিজ পাঠিয়ে দিন। ঠিক আছে ম্যাম। এবার কাটা দিয়ে কাটা তুলবো আমি। সব শেষে আমি তোমাকে একটাই কথা বলবো তুবড়ি, কাজটা তুমি একদমই ঠিক করলে না। ওনার মতো একজন পুলিশ অফিসার বাড়িতে এসে তোমার থেকে সত্যিটা জানতে চাইলো, সত্যিটা না বলে তুমি ঘুরিয়ে ওনাকে অপমান করে দিলে। এতে বিপদ আরো বাড়লো তুবড়ি। স্যার, আমি জানি আপনি আমার উপর ভীষণ রেগে গেছেন। সত্যি আপনাকে আমি যা অপমান করেছি তার ক্ষমা হয়তো নেই। জীবন যদি কোনোদিন সুযোগ দেয় এই পাপের প্রায়শ্চিত্ত আমি করব। আর একটা কথা, উনি যদি তেমন পুলিশ অফিসার হন, উনি কিন্তু তোমার কথায় ভরসা করে থেমে থাকবেন না। উনি ঠিক অপরাধীকে জেরা করে করে সত্যিটা বের করবেন। সেদিন পারবে তো ওনার সামনে দাঁড়িয়ে আজকের মতো কথা বলতে? অর্জুন শোনো, আচ্ছা কি হচ্ছেটা কি এসব? এসো এদিকে, এসো আমার সাথে। দেখো
এই সমস্ত নিয়ে আর কথা বাড়িও না অর্জুন, তাকাও আমার দিকে। আমি তোমাকে বলছি কি, দেখো বাড়ির বড়রাও তো তুবড়িকে বোঝালেন, কিন্তু তুমি তো জানো তুবড়িকে, ও যেটা নিজে ঠিক করবে বলে করে সেটাই করবে। ছাড়ো না এখন এসব। সত্যি এত জেদ কিন্তু ভালো না। বলছিলাম যে দেখো, এগুলো নিয়ে আর ঘাটাঘাটি করো না, হ্যাঁ? আসলে কি, সকাল থেকে উঠে না এই রাত্রি অবধি যতক্ষণ না ঘুমোতে যাচ্ছি প্রতিদিন এই একই ব্যাপার নিয়ে চলছে, এটা না আমার ভালো লাগছে না অর্জুন। খুব বাঁচা বেঁচে গেছি, কান টানলে তো মাথাও আসতো, আমিও কেস খেতাম। তুবড়ি যাও, ঘরে যাও। তুবড়ি ঘরে যাও, এখানে দাঁড়িয়ে থেকো না, আমি বলছি তো, ঘরে যাও। তুবড়ি এরকম করলো কেন? আবার কি বিড়বিড় করছিস? ছাড় না এবার এসব। দেখ, আমি তোর সঙ্গে একমত যে হয়তো বিপদ আরো বাড়লো, কিন্তু ছেড়ে দে এখন, এসব নিয়ে আর ভাবিস না, কেমন? আমি কিন্তু সম্রাট বাবুর সঙ্গে একমত বৌমা। না, আমি পুলিশ নই, কিন্তু বয়সটা তো হয়েছে। আমি বলছি ওর অভিজ্ঞ চোখ ভুল করেনি কিছু। তুমি হয়তো সত্যি এবারের কাউকে আড়াল করবার জন্যই মুখ করলো না। ঠিক আছে, তবে যাকে আড়াল করলো তার কিন্তু ওর কাছে কৃতজ্ঞ থাকা উচিত। দাদু ভাই, তুই নাতবউকে ভুল বুঝিস না, ও হচ্ছে খাঁটি সোনা, ওকে চিনতে ভুল করিস না। বৌদি, কেস না হয় খেলাম না, কিন্তু কি নাকানি চুবানিটাই খেতে হলো বলো। নাকানি চোবানি কি এখানেই শেষ নাকি? আরো কি কি বাকি আছে সেটাই দেখার। দেখি সম্রাট বাবু আর কি কি করতে পারেন। মিস্টার শুভ্রদীপ মুখার্জি, আমার আগেও তো অনেক ক্যান্ডিডেটই আছে, তাহলে আমার নামটা আগে ডাকলো কেন? আর যদি অ্যালফাবেটিক্যালি ডাকে তাহলেও তো আমার নাম এস দিয়ে, তাহলে আগে ডাকলো কেন? দেখে তো কো বেচারা খুব ভালো মানুষ মনে হচ্ছে। ভালোই হলো, কাজ করতে খুব সুবিধা হবে, আর কাজ করাতে। কেন এমন দিন দেখতে হলো ঠাকুর? জীবনে আমি কোনোদিন কাউকে অপমান করিনি, সেখানে চিনি আমায় এত সাহায্য করলেন, তাকে শেষে অপমান করতে হলো। নাতবউ, ঠাম্মা, এখন বিবেক দংশন হচ্ছে, তাই তো? দেখি, আয় বস। তুই কাকে বাঁচালি নাতবউ? নিজের সম্মান বাঁচালাম ঠাম্মা, নিজের শ্বশুর বাড়ির সম্মান। থাক, আর বলতে হবে না, আমি বুঝে গেছি। হেরি নাতবউ,
তুই এত বড় কবে হয়ে গেলি রে, যে নিজের কথা না ভেবে তুই কাকে বাঁচালি, যে তোকে এত কষ্ট দেয়, এত অপমান করে, সেই শাশুড়িকে তুই বাঁচালি। ঠাম্মা, এখন তো এই বাড়ি আমার বাড়ি, বলো? এই পরিবার আমার পরিবার। আর ছোট থেকে মা শিখিয়েছে ওপরের দিকে তাকিয়ে থুতু ফেললে সেটা নিজের গায়ের ওপরই এসে পড়ে। তারপরেও আমি কি করে সত্যিটা বলতাম বলো? কিন্তু তোকে তো বলতেই হবে লাধু। ওরে, তুই যে শখের পরাতের উপর দাঁড়িয়ে আছিস, বললেও বিপদ, না বললেও বিপদ। হ্যাঁ রে, তুই নিজেকে সঠিক বলে প্রমাণ করতে চাস না? দাদু ভাই চোখ খুলে দিতে চাস না? চাই ঠাম্মা, না হলে আমি যে ভালো থাকতে পারবো না, আর ওনাকেও ভালো রাখতে পারবো না। প্রমাণ আমি দেব, তবে সবার সামনে যদি আজ মায়ের কথা বলতাম তাহলে থানা পুলিশ হতো, আর সেটা এই বাড়ির অসম্মান হতো। সেটা আমি চাইনি। তবে ঠাম্মা, তোমায় আমি কথা দিচ্ছি, প্রমাণ আমি দেব, তবে শুধু ওনার সামনে, যাতে ওনার চোখ খুলে যায়। তবে বাইরের কেউ যাতে এই বাড়ির দিকে চোখ তুলেও না তাকাতে পারে, সেটা আমার দায়িত্ব। এই বাড়ির ওপর যাতে বাইরের কোনো আঁচ না আসে। দাও মা। কি রে, খাবারটা ওরকম করে ঘাঁটছিস কেন? মুখে তোল। মা, বলছি তুবড়িও তো তখন থেকে সেই না খেয়েই রয়েছে। না খেয়ে তো রয়েছে, তো আমাকে কি করতে হবে বলো? আমি কি ওকে ঘরে গিয়ে খাইয়ে দিয়ে আসবো? না, তুবড়ি তো জানে যেখানে সে খেতে হবে। ওকে তো কেউ খেতে নিষেধ করেনি মা, বারণ করেনি তো। কিন্তু ওকে কেউ খেতে ডাকেও নি। ঠিকই তো, কেউ তো খেতে ডাকেনি। আর তুমি যখন সেটা জানো, তুমি ডেকে আনলে না কেন? আমি ডাকবো? মুখ পোড়াতে চাও? তুমি যদি নিজের মুখ পোড়াতে চাও তো যাও, দেখো। তবে আমার কি মনে হয় জানো, আমার মনে হয় তুবড়ি এখানে আসবে। অবশ্য আসবেই বা কি করে? আজ বাড়ির সকলের, প্রত্যেকের মুখ ও যেভাবে পোড়ালো। কি হলো, তুমি উঠলে কেন অর্জুন? বসো। অর্জুন এভাবে খাবার ফেলে যেতে নেই কিন্তু, মা লক্ষ্মী রাগ করেন। বসো, খাও। ফেলে তো যাচ্ছি না মা, নিয়েই যাচ্ছি। আমি ঘরে গিয়ে খাবো। ঘরে গিয়ে খাবি মানে? ঘরটা তো বেডরুম, এটা তো ডাইনিং, এখানে খেতে অসুবিধাটা কি? অসুবিধার কথা নয় পিপি, ইচ্ছে। আর বেডরুমেও আমি যে কখনো খাবার খাইনি সেটাও তো নয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি বেডরুমে গিয়ে খেতে চাও? আচ্ছা বেশ, তাই যাও না, খেয়ে নিও কিন্তু বেডরুমে গিয়ে। হ্যাঁ, এইটুকুর জন্য পিপির উপর এত রাগারাগি করতে হয়? খেয়ে নেবে, ফেলে রাখবে না। আমি জানি না তুমি ভাইয়ার জন্য কি ভালো ভাবো, যা ভাবো ভাইয়ার ভালোর জন্যই তো ভাবো। কিন্তু মা, তুমি যেটা ভাবো সবটাই তো ভুল। ভগবান না করুক, সত্যিটা যেদিন সবার সামনে চলে আসবে, সেদিন তোমার থেকেও বেশি আমার আর ভাইয়ার লজ্জা করবে। ভেরি গুড। বাই দ্য ওয়ে, আপনার স্যালারি এক্সপেকটেশন কি? আমার আর এক্সপেকটেশন ম্যাম, আমার বিয়ে করার 3 দিনের মধ্যেই আমার আগের চাকরিটা চলে গেল। এখন
মাথার উপর এত লক্ষ টাকার লোন, বুঝতে পারছেন তো? মানে আমার এক্সপেকটেশন কিছু নেই, আপনি যা দেবেন আমি সেটাই অ্যাকসেপ্ট করে নেবো। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনার আগের মানে যে কোম্পানিটা, ওখান থেকে আপনি কত স্যালারি পেতেন? ওই ম্যাম কেটে কুটে 32,000 মতো আমি হাতে পেতাম। তাতে কোনো অসুবিধা নেই ম্যাম, আপনি আমাকে 25, 22, 20 মানে যা দেবেন আমি সেটাই অ্যাকসেপ্ট করে নেবো, আমার কোনো অসুবিধা হবে না। হোয়াট? এই রে, মানে বেশি কিছু বলে ফেললাম নাকি? ঠিক আছে ম্যাম, আপনি তাহলে বলুন না আপনি কত অফার করতে পারবেন, আমি রাজি হয়ে যাব ম্যাম। যদি বলি 2,000? আপনার অনেস্টি আর এক্সপিরিয়েন্সের দাম কি এত কম? আমি বলছি 2 লাখ টাকা। 2 লাখ? 2 লাখ? ম্যাম, যদি চাকরিটা না দিতে হয় আপনি আমাকে বলে দিন, আই লিভ, আমি চলে যাব ঘর থেকে, কিন্তু প্লিজ এভাবে আমার সাথে মজা করবেন না। মজা করে সময় নষ্ট করার মতো সময় আমার কাছে নেই। অ্যাডভান্স এটা 1 লাখ টাকা আছে। প্রতি মাসে কোম্পানি কিন্তু স্যালারি থেকে 10% করে কেটে নেবে। ওকে, ইয়োর মানি। 1 লাখ টাকা অ্যাডভান্স? এটা কেন ম্যাম? এটা আমাদের অফিসের একটা নিয়ম। আই মিন, আমাদের যত নতুন স্টাফ জয়েন করে অফিসে, তারা যাতে নিজেদের সমস্ত প্রবলেম মিটিয়ে একটা ফ্রেশ মাইন্ড এখানে কাজ করে, তাই এই ছোট্ট একটা হ্যাপি অ্যাডভান্স দেওয়া হয়। ওই প্রিন্ট আউটটা প্লিজ বের করে আনো। শিওর ম্যাম। ম্যাম এই যে, ও হ্যাঁ, থ্যাংক ইউ। আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার, আপনি আজকে থেকে জয়েন করলেন। থ্যাংক ইউ ম্যাম, থ্যাঙ্কস এ লট। কিন্তু মানে এত টাকা স্যালারি কেন, এটাই বুঝতে পারছি না। কাজ করবেন ভালো করে, তাহলেই হবে। আপনি চাকরিটা আমায় দিয়ে কি যে উপকার করলেন ম্যাডাম, আপনি ভাবতে পারবেন না। মানে আমার এই চাকরি চলে যাওয়ার ঘটনাটার পর থেকে আমার বাবা খুব অসুস্থ ছিল, আমার পরিবারটা একেবারে ভেসে যাচ্ছিল। আপনার এই ঋণ যে আমি কি করে শোধ করবো ম্যাম? নট এট অল, আসলে আপনি ওয়েল ডিজার্ভিং, তাই আপনি এই জবটা পেলেন। থ্যাংক ইউ ম্যাম। কিন্তু একটা কথা আপনি কিন্তু মাথায় রাখবেন, আমি যদি কোনোদিনও আপনাকে কিছু করতে বলি, তাহলে আপনি কিন্তু আমাকে না বলতে পারবেন না। আপনি খালি একবার বলবেন ম্যাম, প্রাণ দিয়ে দেবো। হ্যাঁ ম্যাম, আমি আমার প্রাণ দিয়ে দেবো। প্রাণ নিতে হবে আপনাকে শুভ্র, দিতে হবে না। খেয়ে নাও। আপনি আমার জন্য খাবার এনেছেন? আমি তো তোমার খাওয়া পড়ার দায়িত্ব নিয়েছি, সেটুকুই পালন করছি। ওকে, এর মধ্যে কিন্তু তুমি অন্য কোনো কারণ খুঁজতে যাও না তুবরি। আপনিও তো কিছু খাননি। তুমি আমার খাওয়া পড়ার দায়িত্ব নেবে এমন কথা তুমি তো দাওনি। দিয়েছি তো, অগ্নি সাক্ষী রেখে 7 পাক ঘুরে আপনাকে কথা দিয়েছি যে আপনার সব কিছু আমি ভাগ করে নেব। সেসব জিনিস আমি মানি না তুবরি। এমন বললে কি করে হবে? আপনি ভাত কাপড় মানেন, কিন্তু অগ্নিসাক্ষী মানেন না। তোমার খেতে হলে খাও, নাহলে খেতে হবে না। বেশ, আমি তাহলে খাবো না। তবে আমি কিন্তু খিদে সহ্য করতে পারি না, আমার খুব কষ্ট হয়।
এসবের মানেটা কি তুবড়ি? আপনি যদি সত্যিই চান আমি খাই, তাহলে আপনাকেও কিন্তু আমার সঙ্গে খেতে হবে। প্লিজ। এত সহজে তোমাদের দুজনকে কাছাকাছি আসতে দেব না আমি।